আসসালামু আলাইকুম। ম্যাথ মাস্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 11.1 প্রথম পর্বে ধারাবাহিকভাবে 1 থেকে 6 নং প্রশ্নের সমাধান করব। প্রথমে আমি এই 1 নং প্রশ্নটি সমাধান করব। এই 1 নং প্রশ্নটি হচ্ছে, দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ মিটার এবং বি মিটার হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত? আমরা দেখতে পাচ্ছি এটি একটি বর্গক্ষেত্রের কথা বলা হয়েছে। তাহলে আমরা কিভাবে এটি সমাধান করব? দেয়া আছে বর্গক্ষেত্র দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ মিটার এবং বি মিটার। সুতরাং প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, যেহেতু বাহুর দৈর্ঘ্য এ মিটার অর্থাৎ বর্গক্ষেত্র দুটির কথা বলা হয়েছে, প্রথম বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য এ মিটার, তাহলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এ স্কোয়ার বর্গমিটার। কারণ আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। এবং দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি মিটার, তাহলে তার ক্ষেত্রফল হবে বি স্কোয়ার বর্গমিটার। আমাদের বের করতে বলেছে এদের ক্ষেত্রফলের অনুপাত, আমরা এখানে পেয়েছি এদের ক্ষেত্রফল। সুতরাং বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত সমান এ স্কোয়ার অনুপাত বি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের এই 1 নং প্রশ্নের সমাধান। সমাধান করব। 2 নং প্রশ্নটি হচ্ছে, একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত? তাহলে আমরা প্রথমে সমাধান করব এভাবে, ধরি বৃত্তক্ষেত্রের ব্যাসার্ধ, বৃত্তক্ষেত্রের ব্যাসার্ধ আর এবং বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এ। এখন আমরা এটি কেন ধরলাম? আমরা জানি যদি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমাদের আর এর মান লাগবে, অর্থাৎ ব্যাসার্ধের মান লাগবে, কারণ বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। আমরা জানি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার, এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এ স্কোয়ার। তার মানে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, আর এক বাহুর দৈর্ঘ্য যেহেতু এ তাই এ স্কোয়ার। এখন আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। প্রশ্ন মতে কি লিখবো? বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তার মানে পাই আর স্কোয়ার সমান এ স্কোয়ার। এখন আমরা যেটা লিখতে পারি, এ স্কোয়ারের সাথে মনে মনে এখানে একটা 1 রয়েছে, আমি 1টা লিখে দিলাম। এখানে আমরা যদি আর স্কোয়ার রাখি, ওই পাশ থেকে স্কোয়ার গুণন আছে 1 এর সাথে, এই পাশে আসে ভাগ হবে, আর এখানে রয়েছে 1।
এই পাশ থেকে পাই গুণন অবস্থায় রয়েছে, আমরা যদি ডান পাশে পক্ষান্তর করি সেটা ভাগ হবে। আমরা দেখতে পাচ্ছি এই স্কোয়ার দুটো আর এর উপরেও আছে আলাদা করে, এর উপরেও আছে। আমরা যদি একসাথে লিখি আর বাই এ হোল স্কোয়ার লিখতে পারবো। আর এই পাশে রয়েছে 1/পাই। এখন আমরা উভয় পাশে যদি বর্গমূল করি তাহলে আমরা যেটা পাবো আর বাই এ সমান √1/পাই। আমাদের এই বাম পাশের স্কোয়ারটা যদি ডান পাশে পক্ষান্তর করি তাহলে আমাদের √ওভার হয়, সেভাবেও করতে পারি। সুতরাং আর বাই এ সমান 1 কে যদি √ওভার করি 1 হয়, এবং পাইকে যদি রুট করি তাহলে √পাই। এখন আমরা এই বাকি অংশটা ডান পাশে করে দিচ্ছি। আমাদের বের করতে বলেছে তাদের পরিসীমার অনুপাত, অর্থাৎ একটি বৃত্তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত। আমরা জানি বৃত্তক্ষেত্রের পরিসীমা সমান 2πr এবং বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4a। আমাদের বের করতে হবে তাদের পরিসীমার অনুপাত। প্রশ্ন মতে প্রথমে হচ্ছে 2πr অনুপাত 4a। এখন আমরা কি করতে পারি, অনুপাতটাকে ভাগ আকারে লিখতে পারি। এখন আমরা যদি এই 2 এর সাথে এই 4 কাটাকাটি করি তাহলে হচ্ছে নিচে 2 পাবো। তার মানে নিচে পাচ্ছি 2a আর উপরে হচ্ছে পাই আর। আমরা এখানে মান বের করে রেখেছি আর বাই এ। তাহলে আমরা এই জায়গা থেকে আর বাই এটাকে আলাদা করতে চাই। তাহলে আমাদের থাকতেছে π/2 ইন্টু আর বাই এ। আর আমরা π/2 রেখে আর বাই এর মান বসাতে পারবো। এদের মান হচ্ছে 1/√পাই। তার মানে আমরা পাচ্ছি, এটা আমি ডান পাশে লিখে দেই, উপরে পাচ্ছি পাই আর নিচে 2√পাই। আমরা এখানে দেখলাম যে অনুপাত অবস্থায় ছিল, আমরা ভাগ অবস্থায় লিখতে পেরেছি। তাহলে ভাগ থাকলে অনুপাত আকারে লেখা যাবে। তাহলে উপরের রাশিটা হচ্ছে অনুপাতের প্রথম রাশি হবে পাই, ভাগের জন্য আমরা অনুপাত লিখতে পারবো 2√পাই। এটাই হচ্ছে আমাদের এই 2 নং প্রশ্নের সমাধান। এ পর্যায়ে আমি এই 3 নং প্রশ্নটি সমাধান করব। 3 নং প্রশ্নটি হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং এদের লসাগু 180 সংখ্যা দুটি নির্ণয় করো। ধরি সংখ্যা দুইটি যথাক্রমে 3x এবং 4x। আমাদের যেহেতু এখানে লসাগুর মান দেওয়া আছে, আমরা এই সংখ্যা দুটির লসাগু বের করি। এখানে 3x এবং 4x এর লসাগু, 3x এবং 4x এর লসাগু কত হবে? আমরা জানি লসাগু হচ্ছে কমন আনকমন দুইটি। আমরা দেখতে পাচ্ছি 3 এবং 4 এই দুটো হচ্ছে আনকমন, অর্থাৎ এদেরকে ভাগ যাবে না। 3 এবং 4 এর লসাগু হচ্ছে 12। আর এখানে 3 এর সাথে x রয়েছে, 4 এর সাথে x রয়েছে, এই 2x থেকে একটা কমন x আসবে, অর্থাৎ আমাদের লসাগু হচ্ছে 12x। প্রশ্ন মতে আমরা দেখতে পাচ্ছি এখানে লসাগুর মান দেওয়া আছে 180। আমরা লিখতে পারি 12x = 180। আমরা এখান থেকে x এর মান বের করব। x এর সাথে 12 ইনটু আকারে রয়েছে, সেটাকে যদি আমরা ডান পাশে পক্ষান্তর করি তাহলে সেটা ভাগ হবে 180/12। সুতরাং x = আমরা ক্যালকুলেটরের সাহায্যে করতে পারি 180/12, যে মানটা আসবে সেটা হচ্ছে 15। আমরা এখান থেকে x এর মান পেলাম 15। এই x এর মানটা আমরা এই 3x এবং 4x এর মধ্যে বসিয়ে দেব, সেটা আমি এই ডান পাশে দেখিয়ে দিচ্ছি। সুতরাং সংখ্যা দুইটি
যথাক্রমে তাহলে 3x, 3 এর সাথে আমরা x দেখতে পাচ্ছি ইনটু আকারে রয়েছে, আর x এর মান পেয়েছি 15, তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম 15, আর 3 15 45, অর্থাৎ এখান থেকে একটা সংখ্যা পেলাম 45 এবং 4x ইকুয়াল 4 ইন্টু 15, তার মানে হচ্ছে 4 15 60। অতএব নির্ণেয় সংখ্যা দুটি 45,60। এটাই হচ্ছে আমাদের এই 3 নং প্রশ্নের সমাধান। এখন আমি এই 4 নং প্রশ্নটি সমাধান করব। 4 নং প্রশ্নটি হচ্ছে, একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর সংখ্যার অনুপাত 1:4। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে মোট শিক্ষার্থী সংখ্যার শতকরায় প্রকাশ করো। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা রয়েছে, অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা রয়েছে এবং উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা রয়েছে, এই তিনটি বিষয়। আর এখানে যে অনুপাতটা দেওয়া রয়েছে সেটি হচ্ছে অনুপস্থিত শিক্ষার্থী এবং উপস্থিত শিক্ষার্থী, এদের অনুপাত হচ্ছে 1:4, অর্থাৎ এই অনুপস্থিতের জন্য রয়েছে 1 এবং উপস্থিতের জন্য রয়েছে 4। তার আমরা ধরি অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, যেহেতু অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যার অনুপাত 1, তাই আমরা 1x, অর্থাৎ শুধু x মানে 1x, এতজন এবং উপস্থিত শিক্ষার্থী সংখ্যা ধরে নিলাম। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 1 জন, আর উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কতজন হবে? যেহেতু আমরা দেখতে পাচ্ছি উপস্থিত শিক্ষার্থীর সংখ্যার অনুপাত 4, তা আমরা ধরে নিব 4x জন। তার মানে অনুপাতের যে মানটি রয়েছে সেই মানের সাথে শুধু আমরা একটা চলক ধরে নিলাম। 1 এর সাথে x ধরলে 1x, আর 4 এর সাথে x ধরলে 4x। তা আমরা এখন লিখতে পারি এখান থেকে মোট শিক্ষার্থী সংখ্যা। সুতরাং মোট শিক্ষার্থী সংখ্যা সমান, একটা হচ্ছে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আর একটা উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো মোট শিক্ষার্থী সংখ্যা, অর্থাৎ x + 4x যোগ করে পাবো 5x। এটাই হচ্ছে আমাদের মোট শিক্ষার্থী সংখ্যা। তার মানে একটি প্রতিষ্ঠানে একদিন ক্লাসের মধ্যে যতজন অনুপস্থিত ছিল অর্থাৎ আসে নাই, আর যতজন এসেছে অর্থাৎ উপস্থিত হয়েছে, তাদের যোগফলই হচ্ছে মোট শিক্ষার্থী সংখ্যা। তার মানে আমরা মোট শিক্ষার্থী সংখ্যা পেলাম 5x। আমরা লাস্ট লাইন থেকে কাজ করি, অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে মোট শিক্ষার্থীর সংখ্যার শতকরায় প্রকাশ করব। সুতরাং অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে মোট শিক্ষার্থী সংখ্যার শতকরা সমান কত হবে? আমরা দেখতে পাচ্ছি অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আমাদের x জন, এই x জন থাকবে উপরে, আর মোট শিক্ষার্থী সংখ্যা থাকবে নিচে 5x। আর আমাদের যেহেতু এখানে শতকরার কথা বলেছে, তাই আমরা এখানে ইনটু দিব 100 দ্বারা। এই x এবং x কাটা, এই 5 দ্বারা যদি 100 রে কাটা দেই তাহলে হচ্ছে 20 বার দেবো, অর্থাৎ 5 20 100। আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 20। যেহেতু এটা শতকরার কথা বলেছে, তাই আমাদের বলতে হবে এটা হচ্ছে 20%, অর্থাৎ আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে 20%। এখন আমি এই 5 নং প্রশ্নটি সমাধান করব। 5 নং প্রশ্নটি হচ্ছে, একটি দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত? আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কোনোটি উল্লেখ নেই, শুধু উল্লেখ রয়েছে 28% ক্ষতি। আমরা জানি এই পার্সেন্ট মানে এটা হিসাব করা হয় শতকরার মধ্যে, অর্থাৎ 100-র মধ্যে। তার আমরা প্রথমে ধরে নিব ক্রয় মূল্যটি হচ্ছে 100 টাকা। ধরি ক্রয় মূল্য সমান 100 টাকা।
28% ক্ষতিতে। বিক্রয় মূল্য সমান, আমরা জানি ক্ষতির সময় বিক্রয় মূল্য বের করার সূত্র হচ্ছে ক্রয় মূল্য মাইনাস ক্ষতির পরিমাণ। তাহলে আমাদের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, আর যেহেতু আমরা দেখতে পাচ্ছি 28% ক্ষতি, অর্থাৎ 100 টাকার মধ্যে ক্ষতি হবে 28 টাকা। তাহলে আমরা এই 100 থেকে এই 28 টাকা মাইনাস করব, অর্থাৎ আমরা এটা মনে রাখবো যে ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্য বের করার সূত্র হচ্ছে ক্রয় মূল্য মাইনাস ক্ষতির পরিমাণ। এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি এই শূন্যকে 10 ধরি, 10 থেকে 8 বাদ দিলে 2, হাতের 1 3, 10 থেকে 3 বাদ দিলে 7, অর্থাৎ 72 টাকা। আমাদের ক্রয় মূল্য ছিল 100 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 72 টাকা। আমাদের বের করতে বলেছে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত। সুতরাং বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত সমান, যেহেতু আমাদের বিক্রয় মূল্য প্রথম আর বিক্রয় মূল্যের পরিমাণ হচ্ছে 72 টাকা, তাহলে 72 প্রথমে থাকবে, অনুপাত চিহ্ন দিলাম, ক্রয় মূল্য ছিল আমাদের 100 টাকা, অর্থাৎ 100। আমরা দেখতে পাচ্ছি এই দুটি হচ্ছে জোড় সংখ্যা। এমনকি আমরা অনুপাতের ক্ষেত্রে লক্ষ্য করব, যদি একই সংখ্যা দ্বারা দুই রাশিকেই ভাগ করা যায় তাহলে ভাগ করে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যা দুটি হচ্ছে জোড় সংখ্যা, তাহলে আমরা এটাকে 2 দ্বারা ভাগ করতে পারবো। 2 দ্বারা যদি ভাগ করি তাহলে হচ্ছে 36, 36 দুগুণে 72, অর্থাৎ 36, আর এখানে হচ্ছে 50। আবার দেখতে পাচ্ছি এই দুটো জোড় সংখ্যা, তার মানে আবারও 2 দ্বারা ভাগ করতে পারবো, তাহলে হচ্ছে 18:25। এখন আর এই দুটোর মধ্যে ভাগ যাবে না, তার মানে আমরা এই 72 এবং 100 এই দুটোকে যদি আমরা সরাসরি 4 দ্বারা ভাগ করতাম তাহলে 18:25 এটা পাইতাম, অর্থাৎ আমরা সরাসরি এটা থেকে এই 18:25 বা 18:25 লিখতে পারতাম। এটাই হচ্ছে আমাদের এই 5 নং প্রশ্নের সমাধান। এখন আমরা এই 6 নং প্রশ্নটির সমাধান করব। 6 নং প্রশ্নটি হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? আমাদের একটি প্রশ্ন। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে বর্তমান বয়সের সমষ্টি আর পরের অংশের অনুপাত রয়েছে 7 বছর পূর্বে, অর্থাৎ 7 বছর পূর্বের অনুপাত, আর আমাদের বের করতে হবে 5 বছর পর তাদের বয়সের অনুপাত। 3টে স্টেপ, একটা হচ্ছে বর্তমানের সমষ্টি দেওয়া আছে, 7 বছর পূর্বের অনুপাত দেওয়া আছে, এবং 5 বছর পরে তাদের বয়স কত হবে তার অনুপাত বের করতে হবে। তাহলে আমরা কোন থেকে শুরু করব? আমরা এই জায়গা থেকে শুরু করতে পারি, যে অনুপাত যে মানটা দেওয়া আছে সেই অনুপাত থেকে ধরি 7 বছর পূর্বে পিতার বয়স, যেহেতু পিতার বয়সের অনুপাত হলো 5, তাহলে আমরা ধরে নিব এর সাথে একটা চলক 5x বছর, এবং পুত্রের বয়স অনুপাত হচ্ছে 2, তার মানে 2x বছর। যেহেতু আমাদের সমষ্টির মানটা হচ্ছে বর্তমান বয়সের, তাহলে আমরা এখন বর্তমান বয়স বের করব। সুতরাং বর্তমানে পিতার বয়স সমান কত হবে? 7 বছর পূর্বে পিতার বয়স 5x বছর, তাহলে বর্তমানে কি হবে? আরো 7 বছর বাড়বে, তার মানে 5x প্লাস 7 বছর। ঠিক একইভাবে বর্তমানে পুত্রের বয়স সমান কত হবে? পুত্রের বয়স 7 বছর আগে ছিল 2x বছর, আরো 7 বছর বাড়বে, তার মানে 2x প্লাস 7 বছর। আমরা এখন দেখতে পাচ্ছি বর্তমানে পিতার বয়স হচ্ছে 5x প্লাস 7 বছর এবং বর্তমানে পুত্রের বয়স 2x প্লাস 7 বছর, আর আমাদের প্রশ্নে দেওয়া আছে বর্তমানে তাদের বয়সের সমষ্টি হচ্ছে 70 বছর। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে এই 5x প্লাস 7 এটি হচ্ছে পিতার বর্তমান বয়স, 5x প্লাস 7 এটা পিতার বর্তমান বয়স, এর সাথে আমরা যোগ করব পুত্রের বর্তমান বয়স অর্থাৎ 2x প্লাস 7 প্লাস
2x প্লাস 7, অর্থাৎ পিতার বর্তমান বয়স এবং পুত্রের বর্তমান বয়স যদি আমরা যোগ করি কত পাবো? সেটা হচ্ছে 70 পাবো, কারণ তাদের বয়সের সমষ্টি দেয়া রয়েছে 70। এখন আমরা এর থেকে হিসাব নিকাশ করি। 5x প্লাস 2x তাহলে হচ্ছে 7x প্লাস 7 প্লাস 7 তাহলে হচ্ছে 14 ইকুয়াল 70। আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে প্লাস 14, যদি আমরা এটাকে ডান পাশে পক্ষান্তর করি তাহলে মাইনাস হবে। আমরা এখান থেকে x এর মান বের করব কিভাবে? এই 70 থেকে 14 বাদ দিলে হচ্ছে 56 56, আর x এর সাথে যে 7 গুণনের অবস্থায় রয়েছে সে ডান পাশে পক্ষান্তর করলে ভাগ হবে। সুতরাং x ইকুয়াল এই 7 দ্বারা যদি 56 কে ভাগ করি 7 8 56, অর্থাৎ x এর মান পাচ্ছি 8। আমি বাকি অংশটা ডান পাশে করে দিচ্ছি। আমাদের বের করতে হবে 5 বছর পর তাদের বয়সের অনুপাত। আমরা 5 বছর পরের বয়সটা বের করতে পারবো যদি বর্তমানের বয়সটা জানা থাকে। তাহলে আমরা বর্তমানে পিতার বয়সটা বের করি। বর্তমানে পিতার বয়স, সুতরাং বর্তমানে পিতার বয়স সমান 5x প্লাস 7, x এর মান পেয়েছি 8, তাহলে আমরা x এর জায়গায় মানটা বসিয়ে দেই 5 ইন্টু 8 প্লাস 7, তাহলে হচ্ছে 5 8 40 যোগ 7 অর্থাৎ 47 বছর। বর্তমানে পুত্রের বয়স সমান, আমরা দেখতে পাচ্ছি বর্তমানে পুত্রের বয়স হচ্ছে 2x প্লাস 7 বছর। আমরা x এর মান বসাবো 8, তাহলে 2 ইন্টু 8 প্লাস 7, অর্থাৎ 2 ইন্টু 8 হচ্ছে 16 বা 16, তার সাথে যদি 7 যোগ করি তাহলে হচ্ছে 23। আমাদের বের করতে হবে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত। সুতরাং 5 বছর পর পিতার বয়স আরো 5 বছর বাড়বে, অর্থাৎ বর্তমানে হচ্ছে 47, 5 বছর পর আরো প্লাস হবে 5 বছর, তার মানে আমরা পাচ্ছি 52 বছর। এবং 5 বছর পর পুত্রের বয়স, আমরা বর্তমানে পুত্রের বয়স পেলাম 23, আর এর সাথে আরো 5 বছর বাড়বে, তার মানে আমরা এখান থেকে পাচ্ছি 28 বছর। আমাদের বের করতে হবে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত। সুতরাং 5 বছর পর তাদের বয়সের অনুপাত সমান পিতার হচ্ছে 52 অনুপাত পুত্রের হচ্ছে 28। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই দুটি সংখ্যায় বিভাজ্য, আমরা দেখি কত দ্বারা ভাগ যায়। এটি 4 দ্বারা ভাগ যায়, 4 7 28, আর এটা 4 দ্বারা ভাগ যায় 4 13 52, অর্থাৎ আমরা যদি 4 দ্বারা ওই পাশে ভাগ করি এখানে পাচ্ছি 13, এখানে পাচ্ছি 7। এটাই হচ্ছে আমাদের এই 6 নং প্রশ্নের সমাধান।